শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সেখান থেকে আমার ক্লাস যারা উপভোগ করছো তাদের সকলকেই স্বাগতম জানাই। আমি গতদিন তোমাদের পড়াচ্ছিলাম গতিবিদ্যার সমতলে বস্তুকণার গতি। এটারই প্রথম একটা অংশ, সেটা হলো বেগের লব্ধি আর লম্বাংশ নিয়ে যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা দেখছিলাম। তো গতদিন আমরা কিছু প্রবলেম দেখেছি, আজকে তার ধারাবাহিকতায় আরও কিছু প্রবলেম আমরা করব। তো আজকেও শুরু করি নৌকা এবং নদী। নৌকা এবং নদীর প্রবলেম আমাদের একটা নদী, আমি দেখাচ্ছি যে একটা নদী, এই নদীটার প্রস্থ হলো 500 মিটার। এই নদীটির প্রস্থ 500 মিটার। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, আর নৌকার বেগ, এটা হলো স্রোতের বেগ নৌকার বেগ, নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। নদীর প্রস্থ হলো 500 মিটার। এখন আজকে নৌকা একটা না, আজকে নৌকা হলো দুইটা নৌকায় 5 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, একই নদীতে যায়, একই সময়ে যদি একই জায়গা থেকে তারা যাত্রা করে। একটি হলো যে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে যেতে চায়, আর একটি হলো যে ন্যূনতম সময়ে যেতে চায়। তাহলে দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত হবে এটা আমরা বের করব আজকে। তাহলে ন্যূনতম পথে যে যেতে চায় সে তাহলে এই লম্ব বরাবর যাবে, অর্থাৎ সোজাসুজি নদীটি পাড়ি দেবে, কারণ লম্ব দূরত্বই ক্ষুদ্রতম দূরত্ব। এই জন্য স্রোতের দিকের সাথে লম্ব বরাবর সে তার লব্ধি বেগটা হতে হবে, তাহলে সে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে নদীটি পাড়ি দিতে পারবে। তাহলে লম্বভাবে সোজাসুজি সে যদি পাড়ি দিতে চায়, অর্থাৎ ন্যূনতম দূরত্বে সে যদি নদীটি পার হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? স্রোতের দিকের সাথে 90 ডিগ্রির চেয়ে বেশি একটি কোণে যাত্রা করতে হবে। তাহলে এখানে আমার একটা সামান্তরিক হবে, তাহলে বেগের সামান্তরিকের সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে তুমি লেখো, ধরি নৌকাটি সোজাসুজি নদী পার হওয়ার জন্য স্রোতের দিকের সাথে আলফা কোণে, আলফাটা এখানে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়, আলফা কোণে যাত্রা করে। এবং ডব্লিউ কিলোমিটার পার ঘন্টা বেগে t1 সময়ে নদী পার হয়।
দেখো কালকে গতকাল ক্লাস নেওয়ার পরে অনেকে আমাকে বলছে যে স্যার প্রশ্ন নাম্বার বলে দেন। প্রশ্ন নাম্বার এই অঙ্কগুলো সব বই আছে আমাদের, যেহেতু অনেকগুলো রাইটারের বই, সবগুলো বইয়ে এই প্রবলেমগুলো আছে। তোমার কাছে যেই বইটি আছে না কিন্তু সেই বইটাই তুমি যদি খুঁজতে থাকো তাহলে অবশ্যই পেয়ে যাবা। এই খুব কমন কিছু প্রবলেম এগুলো, যে নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার, নদীর স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা, নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। এই নৌকাটি সোজাসুজি পথে নদী পাড়ি দিতে চায়, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব সে অতিক্রম করে নদীটি পাড়ি দিতে চায়। তাহলে তাকে কি করতে হবে? স্রোতের দিকের সাথে লম্ব বরাবর যেতে হবে। এই লম্ব বরাবর যাওয়ার জন্য তাকে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে যাত্রা করতে হবে, কিন্তু আলটিমেটলি তার লব্ধি বেগটা হয়ে যাবে স্রোতের দিকের সাথে। তাহলে সেই কোণটা কত বা সেই কত কোণে তাকে যাত্রা করতে হবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে স্রোতের দিক বরাবর, স্রোতের দিক বরাবর বেগগুলির লম্বাংশ নিয়ে পাই। কি পাই? এদিকটায় 3 কিলোমিটার, এদিক দিয়ে 5 কিলোমিটার পার আওয়ার, আর এদিক দিয়ে হলো ডব্লিউ, লব্ধিটা হলো ডব্লিউ। তাহলে 3 cos 0 প্লাস 5 cos আলফা, ডব্লিউ cos 90। cos 0 এর মান আমরা জানি 1, 5 cos আলফা এটা আমাদের 0, কারণ cos 90 মান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos আলফা ইকুয়ালস টু -3/5। তাহলে আমাদের লব্ধি বেগ কত? অতএব লব্ধি বেগ √3 স্কয়ার 5 স্কয়ার twice 3 into 5 cos আলফা। তাহলে 9 30 cos আলফার মান হলো -3/5, 34 minus 4 কিলোমিটার পার ঘন্টা। এখন পর্যন্ত যেটুকু প্রবলেম আমরা করলাম, এই টাইপের প্রবলেম আমরা গতদিন আমরা এই টাইপের প্রবলেম করেছি। তাহলে এখানে যেটা হলো যে ন্যূনতম পথে পাড়ি দেওয়ার জন্য তাকে স্রোতের দিকের সাথে, তার লব্ধিটা স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে থাকতে হবে, আর যদি থাকে তখন তার লব্ধি বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে সময় এখানে কত? এই পর্যন্ত প্রবলেম যেটুকু আমরা করলাম এই প্রসেসটা গতদিন আমরা শিখেছি। এখন তাহলে সময় কত? ন্যূনতম পথে পাড়ি দেওয়ার সময় সেটা আমাদের T1, দূরত্ব বাই বেগ, লব্ধি বেগটা। দূরত্ব হলো আমার 500 মিটার, এটাকে আমরা যদি কিলোমিটার বানাই তাহলে এটা হয়ে যাবে হাফ কিমি। কিলোমিটার কেন বানাবো? কারণ এখানে
বেগটা আমার আছে কিলোমিটারে, তাহলে 1/2/4 ঘন্টা, তাহলে এটা হয়ে গেল তোমার 1/8 ঘন্টা। তাহলে এটাকে যদি আমরা মিনিট করতে চাই 60 দ্বারা গুণ করে দেব, এত মিনিট। (15/2 মিনিট। তাহলে নদীটি সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য আমার সময় লাগবে হচ্ছে 15/2, দ্যাট ইজ 7.5 মিনিট। এটা হলো আমার ন্যূনতম পথে যাওয়ার সময়। এখন আমাদের বের করতে হবে ন্যূনতম সময়ে, ন্যূনতম ক্ষুদ্রতম সময়ে নদীটি পাড়ি দিতে চাইলে তাকে কোন দিকে যেতে হবে এবং তার কত সময় লাগবে। তাহলে লিখে নেই যে ধরি, আচ্ছা এটার জন্য আরেকটা চিত্র আমাদের দরকার। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, আর ধরে নিলাম সে এই দিক দিয়ে যাত্রা করে, এটা হলো 5 কিলোমিটার পার ঘন্টা। এবং এটা স্রোতের দিকের সাথে ধরলাম থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সে ন্যূনতম সময় যাবে। নৌকাটি ন্যূনতম সময়ে নদী পাড়ি দেওয়ার জন্য সে থিটা কোণে, স্রোতের দিকের সাথে থিটা কোণে যাত্রা করলো। তাহলে তুমি লেখো যে ধরি নৌকাটি ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য স্রোতের দিকের সাথে থিটা কোণে যাত্রা করে এবং T2 সময়ে নদী পার হয়। নৌকাটি ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য স্রোতের দিকের সাথে থিটা কোণে যাত্রা করে এবং T2 সময়ে নদী পার হয়। তাহলে এখন আমাদের T2টা বের করতে হবে। T1 হলো আমাদের 7.5 মিনিট, এটা মাথায় রেখো। তাহলে এখন আমরা লিখব নদীর প্রস্থ বরাবর সক্রিয় বেগ। নদীর প্রস্থ বরাবর অর্থাৎ এই দিক বরাবর সক্রিয় বেগ, এটা নাম দিলাম ভি। এটা হলো স্রোতের দিকের উপর লম্ব বরাবর স্রোত ও নৌকার বেগের অংশক বা লম্বাংশ বলতে পারি, লম্বাংশ অংশকের সমষ্টি।
স্রোতের দিকের সাথে লম্ব রেখা হলো এটা এই বরাবর, তাহলে এই বরাবর যে লম্বাংশের সমষ্টি হয় তাহলে সেটা হয়ে যাবে t sin 0 প্লাস 5 sin থিটা। এখানে সাইন হবে, আগেটাতে আমরা কস ছিল, কারণ স্রোতের দিক বরাবর আমরা স্রোতের দিক বরাবর লম্বাংশ নিয়েছিলাম, আর এটা হচ্ছে স্রোতের দিকের উপর লম্ব বরাবর লম্বাংশ, এই জন্য থিটা। তো সাইন 0 মান 0, তাহলে এটা হলো 0 প্লাস 5 সাইন থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি টি, এখান থেকে আমরা বলতে পারি এটা হলো, তাহলে বি হলো 5 সাইন থিটা, 5 সাইন থিটা। এক্ষেত্রে T2 দূরত্ব বাই ভি, দূরত্ব হলো আমাদের হাফ কিলোমিটার, ভি হলো 5 সাইন থিটা, দ্যাট ইজ 1/10 সাইন থিটা। এটা হলো আমাদের থিটা কোণে যাত্রা করলে, থিটা কোণে যাত্রা করলে তার এই সময়টি লাগবে। এখন টি এর মান ন্যূনতম হবে কখন? টি এর মান ন্যূনতম হওয়ার ক্ষেত্রে একটাই ভ্যারিয়েবল এখানে আমার আছে থিটা। থিটার মানটা বাড়লে বা কমলে, থিটার মানটা যদি থিটার মান না সাইন থিটার মান যদি বেশি হয় তাহলে টি এর মান কম হবে, সাইন থিটার মান যদি কম হয় তাহলে টি এর মান বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে টি টু এই সময়টা ন্যূনতম হবে যদি সাইন থিটার মানটা সর্বোচ্চ হয়। তাহলে আমরা এখানে বলবো T2 ন্যূনতম হবে যখন সাইন থিটা এর মান বৃহত্তম, সাইন থিটার মান বৃহত্তম। আমরা জানি সাইন থিটা এর বৃহত্তম মান 1। সাইন থিটার মান 1 এর থেকে কখনো বড় হবে না। সাইন থিটার মান আমরা জানি -1 থেকে +1 এর মধ্যেই অবস্থিত, এই জন্য সাইন থিটার মান কখনোই 1 এর থেকে বড় হবে না। অর্থাৎ সাইন থিটা 1 = 1 হলে T2 = 1/10 into 10 into 1, that is এত ঘন্টা। তাহলে 60/10 এত মিনিট, মানে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এটা হলো 6 মিনিট। তাহলে এটা হলো 6 মিনিট। ন্যূনতম সময়ে নদী পাড়ি দিতে হলে তাকে স্রোতের দিকের সাথে থিটা কোণে যাত্রা করতে হয়। অর্থাৎ থিটা কোণটা তাহলে কত হবে? সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা মান হবে 90, তাহলে তাকে স্রোতের সাথে লম্ব বরাবর আসলে যাত্রা করতে হবে। যদি স্রোতের সাথে লম্ব বরাবর যাত্রা করে তাহলে সে 6 মিনিটে নদীটি পাড়ি দিতে পারবে। একই দুইটা নৌকার বেগ একই নদীতে, এজন্য স্রোতের বেগ একই, নদীর প্রস্থ সেম। একটা ন্যূনতম সময় যেতে চায় তার লাগবে 6 মিনিট সময়, আর একটা ন্যূনতম পথে যেতে চায় অর্থাৎ সরাসরি সোজাসুজি নদী পাড়ি দিতে চায় তাহলে তার লাগবে হচ্ছে 7.5 মিনিট। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এখন তাদের সময়ের পার্থক্য জাস্ট দুটো বিয়োগ করে দেবো। নৌকাদ্বয়ের পাড়ি দেওয়ার
সময়ের পার্থক্য t1 মাইনাস t2। t1 হলো আমাদের 7.5 মিনিট 6 মিনিট, তার মানে 3/2, that is 1.5 মিনিট। এই হলো আমাদের নৌকা দুটার সময়ের পার্থক্য, নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে সময়ের পার্থক্য। তাহলে আমরা চলে যাই অন্য প্রবলেম, সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন দেখো আরেকটা প্রবলেম, সেটা হলো যে দুইটা বেগ ইউ এবং ভি, ইউ ভি দুটা বেগ, এদের মধ্যবর্তী কোণ আলফা, এদের বৃহত্তম লব্ধি। বৃহত্তম লব্ধি কাকে বলি আমরা? বৃহত্তম লব্ধি কোনটা? দুইটা বেগ যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি হবে বৃহত্তম। এখান থেকে আমরা লব্ধি নির্ণয়ের যে সূত্র, সেখানে আমরা বসায়ও দেখতে পারি যে ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস টোয়াইস ইউ ভি কস 0, তাহলে এইটা হয়ে যাবে আমাদের ইউ প্লাস ভি, এটা হলো বৃহত্তম বেগ। আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, একটা বেগ এদিকে, একটা সোজাসুজি তার বিপরীত দিকে, তাহলে লব্ধিটা হয়ে যাবে এদিকে ইউ এদিকে ভি, তাহলে লব্ধি হয়ে যাবে যেটা বড় সেই দিকে। যদি ইউ বড় হয়, ইউ যদি বড় হয়, তাহলে লব্ধি, সেক্ষেত্রে লব্ধি হবে ইউ মাইনাস ভি। এখানে আমি যদি কোনটা কত, কোনটা হয়ে যাবে 180 ডিগ্রি। কোন যদি 180 ডিগ্রি হয়, তাহলে কস 180 ডিগ্রি হচ্ছে -1, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যাবে। আর যদি ভি বড় হয়, তাহলে এই পাশে লব্ধি হয়ে যাবে আমার ভি মাইনাস ইউ। এই হচ্ছে আমাদের বৃহত্তম লব্ধি, ক্ষুদ্রতম লব্ধি। এটা প্রশ্নটা আমি বলে দিই, প্রশ্নটা বোঝো আগে ভালো মতো, যে দুইটা বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাদের লব্ধি হচ্ছে আলফা যদি হয়, তাহলে এদের লব্ধি হবে ইউ প্লাস ভি বাই 2। এবং আরো একটা শর্ত দিয়েছে যে এদের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ। এখানে আমরা ধরে নিচ্ছি যে ক্ষুদ্রতম লব্ধি হলো, এই ক্ষুদ্রতম লব্ধির ক্ষেত্রে ইউ ইজ গ্রেটার দেন ভি, ঠিক আছে? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কোসাইনের মান নির্ণয়, মধ্যবর্তী কোণের কোসাইনের মান নির্ণয়ের জন্য একটা প্রবলেম আছে। প্রশ্নটা হলো এরকম, যদি দুটি বলের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ হয় এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধি হবে বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক, তাহলে তাদের মধ্যবর্তী কোণ বের করো। মধ্যবর্তী কোণের কোসাইন নির্ণয় একটা প্রমাণ আছে। তাহলে আমরা শুরু করি। মনে করি আলফা কোণে ক্রিয়াশীল ইউ ও ভি। এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো ইউ ইজ গ্রেটার দেন ভি। বেগ দ্বয়ের লব্ধি ইউ প্লাস ভি বাই 2 দেওয়া যাচ্ছে, বলে দিচ্ছি, তাই আমরা এটা লিখে নিলাম। তাহলে বেগদ্বয়ের বৃহত্তম লব্ধি, বেগদ্বয়ের বৃহত্তম লব্ধি ইউ প্লাস ভি। বেগদ্বয়ের
ক্ষুদ্রতম লব্ধি। ইউ মাইনাস ভি, যখন এখানে বলছি যখন ইউ ইজ গ্রেটার দেন ভি, ইউ ইজ গ্রেটার দেন ভি। এই হলো প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন মতে আমরা বলবো, প্রশ্ন মতে ইউ প্লাস ভি ইকুয়ালস টু এন ইন্টু ইউ মাইনাস, যেহেতু আমরা আগেই বলে নিছি যে ইউ ইজ গ্রেটার দেন ভি। নেক্সট আমরা এখন ইউ প্লাস ভি ইকুয়ালস টু কত সেটা লিখতেছি, যে এন ইন্টু ইউ মাইনাস ভি। এই ইউ মাইনাস ভি কে আমি ধরে নিলাম ডাব্লিউ, ধরি ইউ মাইনাস ভি ইকুয়ালস টু ডাব্লিউ। ইউ মাইনাস ভি, ইউ প্লাস ভি, এটা বারবার লিখতে হবে, তো এটাকে সংক্ষিপ্ত আকারে করার জন্য আমরা ধরে নিলাম এটাকে ডাব্লিউ। এখন লব্ধিটা বের করি আমরা। লব্ধিটা কত? লব্ধি বলছে ইউ প্লাস ভি দেওয়া, আর সূত্র অনুসারে আমাদের লব্ধি কি? লব্ধি সূত্র অনুসারে লব্ধি নির্ণয়ের সূত্র হচ্ছে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউ। এই হলো আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র। তাহলে বোথ সাইড আমরা স্কয়ার করে ফেলি, ইউ প্লাস ভি হোল স্কয়ার বাই 4, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউ ভি কজ আলফা, ইউ প্লাস ভি হোল স্কয়ার, এটাকে আমরা গুণ করে দেবো 4 দিয়ে। তো 4 দিয়ে গুণ করার সময় একটু কৌশল করে গুণ করতেছি একটা লাইন কমানোর জন্য, প্লাস 2 ইন্টু 4 ইউ ভি কজ আলফা। এখানে 4টাকে ভাঙা 2 ইন্টু 2 লিখলাম। আমাদের সূত্র আছে, কি সূত্র? সূত্র আছে টুয়াইস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কি? নিশ্চয়ই তোমাদের মনে আছে 9-10 এর সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্র মনে থাকার কথা। আর একটা আছে আমাদের 4ab, এটা প্লাস 4ab হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। এই সূত্র তোমাদের মনে থাকার কথা, মনে থাকতেই হবে। তাহলে এখন দেখো সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব আর এখানে ব্যবহার করব। ইউ প্লাস ভি হোল স্কয়ার 2, ইউ প্লাস ভি হোল স্কয়ার প্লাস ইউ মাইনাস ভি হোল স্কয়ার, আর এটা হয়ে যাবে টু ইন্টু 4ab সূত্র, ইউ প্লাস ভি হোল স্কয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল স্কয়ার কস আলফা। তাহলে এখন আমরা এই মানগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এন স্কয়ার ডাব্লিউ স্কয়ার 2 এন স্কয়ার ডাব্লিউ স্কয়ার, আর এটা হলো ডাব্লিউ স্কয়ার, শুধু ডাব্লিউ স্কয়ার, প্লাস 2 এন স্কয়ার ডাব্লিউ স্কয়ার মাইনাস ডাব্লিউ স্কয়ার কস আলফা। এখন পুরোটাকে উভয় পক্ষকে এই পাশে দেখো সবগুলো পদের সাথে ডাব্লিউ স্কয়ার আছে, আমি ডাব্লিউ স্কয়ার কমন নিয়ে এই পাশে ডাব্লিউ স্কয়ার সাথে কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে আমার যেটা লাস্টে যেটা থাকবে কাটাকাটি করার পর সেটা হচ্ছে এন স্কয়ার ইকুয়ালস টু 2 এন স্কয়ার প্লাস 1, এখানে থাকবে 2 এন স্কয়ার মাইনাস 1 কস আলফা।
এইটুকু আমার থাকবে। এখান থেকে আমাদের কজ আলফা মানটা বের করতে হবে। দেখো n স্কোয়ার 2n স্কোয়ার মাইনাস 2, এই দুইটা টার্মকে এই পাশে নিয়ে আসলাম। 2n স্কোয়ার মাইনাস 1 কজ আলফা। তাহলে আমরা লিখতে পারি n স্কোয়ার মাইনাস 2 2n স্কোয়ার মাইনাস 1 কজ আলফা। তাহলে cos alpha equals to minus n square plus 2 divided by 2n square minus 1, অথবা এটা লিখতে পারি n square plus 2 মাইনাসটা গুণ করে দিলে 2 1 মাইনাস n square। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল যে কোন বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বেগের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ, এবং বেগ যদি আলফা কোণে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হচ্ছে বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক। তাই যদি হয় তাহলে প্রমাণ করে যে cos আলফা ইকুয়ালস টু এত। এই ছিল আমাদের প্রমাণ। নেক্সট আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। মুছে ফেলি এটা। তাহলে আরেকটা প্রবলেমের কথা আমি আগে চিত্রটা এঁকে নেই, তারপর বলছি। এখানে আমরা ওয়ে বরাবর একটা রেখা দেখতে পাচ্ছি। এই রেখা বরাবর একটি বস্তুকণা যাচ্ছে। এই বস্তুকণাটি 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে ওয়ে বরাবর। এখানে 3 সেকেন্ড পর সে বি বিন্দুতে পৌঁছায়। 3 সেকেন্ড পর যখন বি বিন্দুতে পৌঁছালো তখন এই কণাটির সাথে লম্বভাবে 4 মিটার পার সেকেন্ডের একটা বেগ যুক্ত হয়ে গেল। তাহলে কণাটা কোন দিকে যাবে সেটা আমাদের বের করতে হবে। আমি বলছি যে এই 4 মিটার পার সেকেন্ড বেগ যুক্ত হওয়ার পর সে যে জায়গাটায় পৌঁছায়, একটা বেগ হচ্ছে আমার এই বেগটা যখন এদিকে সে যাচ্ছে, আলটিমেটলি সে তো এদিকে তার দিক, আর একটা দিক হচ্ছে এদিকে। তাহলে এই দুইটা বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু লম্বভাবে যুক্ত হয়। এখন লব্ধি তাহলে এই দিক বরাবর যাবে। ঠিক আছে? তাহলে আমাদের বলছে যে এই ওসি ডিস্টেন্সটা কত, ওসি ডিস্টেন্সটা কত। ওকে, প্রশ্নটা আরেকবার বলি আমি বোঝার জন্য, যে একটি সরল পথে একটি বস্তুকণা 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 3 সেকেন্ড পর বস্তুটির সাথে লম্বভাবে আর একটা বেগ যুক্ত হলো, সেই বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা তখন আর 3 মিটার পার সেকেন্ড বেগেও চলবে না, 4 মিটার পার সেকেন্ড বেগেও চলবে না। এইটা এই দুইটা বেগের লব্ধি বেগে চলা শুরু করবে। এই লব্ধি বেগে সে 2 সেকেন্ড যাবে। 2 সেকেন্ড গিয়ে একটা বিন্দুতে থামবে, সেই বিন্দু আমরা নাম দিয়েছি সি। তাহলে বলছে যে যাত্রা স্থান থেকে সি বিন্দু দূরত্ব বের কর। তাহলে লেখো, ধরি ওয়ে বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে
চলমান একটি বস্তুকণা 30 সেকেন্ড পর বি বিন্দুতে পৌঁছায় এবং বি বিন্দুতে লম্বভাবে 4 মিটার পার সেকেন্ড বেগ সংযুক্ত হয়। ফলে কণাটি পরবর্তী 2 সেকেন্ডে W লব্ধি বেগে W মিটার পার সেকেন্ড লব্ধি বেগে সি বিন্দুতে পৌঁছায়। এই হলো আমাদের স্টেটমেন্ট যে ওয়ে বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি বস্তুকণা 3 সেকেন্ডে বি বিন্দুতে পৌঁছায় এবং বি বিন্দুতে লম্বভাবে তার সাথে 4 মিটার পার সেকেন্ড একটি বেগ সংযুক্ত হয়। ফলে কণাটি পরবর্তী 2 সেকেন্ডে, এখান থেকে এইটুকু সময় হচ্ছে 2 সেকেন্ডে সে সি বিন্দুতে পৌঁছায়। তাহলে আমাদের বের করতে হবে যে ওসিটা কত। ধরি W মিটার পার সেকেন্ড লব্ধি বেগ T, W লব্ধি বেগ T, ওয়ে রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এই থিটার মানটা বের করতে হবে। প্রথমে আসো যে এই কোণটা আমরা ধরলাম থিটা, আর এই কোণটা তো আমাদের হলো, ঠিক আছে। তাহলে থিটা কত? tan থিটা আমরা জানি, tan থিটা ইকুয়ালস টু আমরা জানি যার সাথে থিটা কোণ উৎপন্ন করছে সেটা ফ্রি থাকবে। তাহলে যে বেগের সাথে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে 3 প্লাস অপর বেগটা হচ্ছে আমাদের 4। তাহলে উপরেও 4 লিখবো, নিচেও 4 লিখবো। উপরে লিখবো সাইন আলফা, আলফা এখানে 90 ডিগ্রি, কারণ বেগ দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। নিচে কস 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4 সাইন থিটা মানে 1, 3 প্লাস 4 কস থিটা মানে হলো 0। তাহলে 4/3 এই হলো tan থিটার মান। tan থিটার মান যদি 4/3 হয় তাহলে cos থিটা কত? চিত্র এঁকে আমরা এটা বের করতে পারি। এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ cos থিটা মানে হচ্ছে আমার ভূমি বাই এরকম একটা ত্রিভুজ। তুমি বোঝার সুবিধার্থে আঁকতে পারো যে এটা হলো 4, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটা 4, এটা 3, তাহলে অতিভুজ হলো 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos থিটা হলো আমার 3/5। এই হলো আমাদের থিটার মানটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ডিসটেন্স গুলো বের করবো। ওয়ে কত? ওয়ে হলো 3 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে চলমান বস্তুটির 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, দ্যাট ইজ 3 × 3 মানে 9 মিটার। আমার
বিসি বরাবর লব্ধি বেগ কত? বিসি বরাবর লব্ধি বেগ আমরা ধরে নিচ্ছি ডব্লিউ। তাহলে ডব্লিউ কত? বিসি বরাবর আমাদের ক্রিয়া করছে ডব্লিউ, ডব্লিউ লব্ধি বেগে যায়। তাহলে এই ডব্লিউ লব্ধি বেগটা কত? লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু আমরা বলতে পারবো লব্ধি ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার লব্ধি, লব্ধি বেগ 4 স্কয়ার 2 ইন্টু 3 ইন্টু 4 cos 90। cos 90 মান আমরা cos 90 কেন? কারণ এই বেগটা লম্বভাবে সংযুক্ত হয়েছে, এই জন্য 90। তাহলে 9 প্লাস 16 প্লাস 24 ইন্টু 0, 0 কেন? cos 90 0। তাহলে এটা হলো তোমার 25, দ্যাট ইজ 5। লব্ধি বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে বিসি বরাবর বস্তুটি, বিসি বরাবর বস্তু কণাটি, বিসি বরাবর বস্তু কণাটি 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহ চলে। তাহলে বিসি হচ্ছে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বিসি যদি 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হয়, এখান থেকে আমরা বলতে পারি অতএব বিসি ইকুয়ালস টু 5 ইন্টু 2, দ্যাট ইজ 10 মিটার। তাহলে আমরা দুইটা দূরত্ব পেলাম, একটা দূরত্ব পেলাম ওবি, ওএ না, সরি এটা ওএ না, এটা হলো ওবি। আর একটা পেলাম আমরা বিসি, এটা পেলাম আমরা 10 মিটার। তাহলে আমাদের ওসি দূরত্বটা বের করতে হবে। এখন এটা হলো ওবি 9 মিটার। ত্রিভুজের একটা সূত্র আছে, ত্রিভুজের কোসাইন সূত্র বলি আমরা। ত্রিভুজের কোসাইন সূত্র মনে থাকার কথা যে এবিসি যদি একটি ত্রিভুজ হয়, এবিসি যদি একটি ত্রিভুজ হয়, এবিসি যদি একটি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের বিপরীত বাহু হলো এ, এটা বি, এটা সি। ত্রিভুজের যে কোনো কোণের কোসাইন আমরা বের করতে পারি কিভাবে? এ যখন বের করবো তখন যে বাহুর বিপরীত বাহুটা মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস বিসি। এই সূত্র আমরা ত্রিকোণমিতিতে প্রথম বর্ষে শিখেছি, সেটা হলো চ্যাপ্টার 7.8 কত সম্ভবত 7.7 বা 7.8। তাহলে সেখানে আমরা এই সূত্র শিখেছি, ত্রিভুজের কোসাইন সূত্র। তাহলে এই সূত্র আমি এখানে ব্যবহার করবো কিভাবে? এই কোণটা আমার তাহলে কত? এই কোণ আমার হলো পাই মাইনাস থিটা। তাহলে ত্রিভুজ ও বি সি এ, OB equals to 9 meter, BC equals to 10 meter, কোণ OBC equals to pi minus, অতএব cos pi minus theta equals to OB square plus BC square minus OC square 2 into OB into BC। এই সূত্রের সাথে সিমিলার করে আমরা এই সূত্রটা লিখলাম। তাহলে এখানে এখানে এই মানগুলো আমরা বসাই। cos pi minus theta, এটা কোয়াড্রেন্ট করলে কি হবে? মাইনাস cos theta। OB হলো 9, 81, BC হলো 10, দ্যাট ইজ 100, মাইনাস OC স্কোয়ার, নিচে হলো আমার 2 ইন্টু 9 ইন্টু 10। cos থিটার মান আমরা পেয়েছি 3/5। তাহলে
36 3 108। এখান থেকে আমরা বলতে পারি ওসি স্কোয়ার ইকুয়ালস টু 181 মাইনাস 108 289। খুব সম্ভবত 17 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার করলে 94 হয়। ওসি ইকুয়ালস টু 17 তো 49 4। ঠিক আছে, এত মিটার এই দূরত্বটা হলো এত মিটার। এই হলো আমাদের ওসি দূরত্ব। এখান থেকে আমরা একটা প্রশ্ন করতে পারতাম যে এখানে গড় বেগ কত আর গড় দ্রুতি কত, গড় বেগ কত আর গড় দ্রুতি কত। আমার বস্তুটির অতিক্রান্ত দূরত্ব আসলে তোমার অ্যাকচুয়ালি দূরত্ব অতিক্রম করছে কত, 9 + 10 19, ডি হলো 19। তার সময় কত, টাইম হচ্ছে 3 + 2 দ্যাট ইজ 5 সেকেন্ড, এত মিটার। তাহলে তার দ্রুতি, গড় দ্রুতি (19/5) এটা তার গড় দ্রুতি। আর গড় বেগ, গড় বেগ হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টের ন্যূনতম দূরত্ব। সেই দূরত্বটা হচ্ছে আমাদের 17। টাইম তো একই, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন, আমরা এগুলো এই টাইপের দিতে পারি। আর এই প্রশ্নটাকে একটু ঘোরায় দিলে এইভাবে হতে পারে। এই হলো আমাদের আরেকটা প্রবলেম হয়ে গেল। আজকে সময় শেষ, 50 মিনিট হয়ে 45 মিনিটের সময় 50 মিনিট হয়ে গেছে। আমাদের প্রবলেম আসলে আরো কিছু ছিল, ছোট ছোট প্রবলেম, সেগুলো আমরা এই মুহূর্তে আর করতে পারছি না। তো আমরা মূল যে জিনিসগুলো, বেসিক যে বিষয়গুলো, সেগুলো আমরা আসলে করে ফেলছি। এখন যে ছোটখাটো প্রবলেমগুলো আছে সেগুলো তুমি যদি চাও নিজে নিজেই করতে পারবে। হ্যাঁ, আমরা একদম ডিটেলস চ্যাপ্টারের সবগুলো প্রবলেম, যে যে টাইপের প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলো আমরা করে ফেলছি কিন্তু। তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই ক্লাস। আমরা আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।